হ্যালো স্টুডেন্ট, মাদার অফ সায়েন্স চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি এই ক্লাসে তোমাদের যে কোষে দেখি 4 বলে একটি চ্যাপ্টার আছে, আয়তঘন বা রেক্ট্যাঙ্গেল বা কিউবয়েড বা সমকৌণিক চৌপদ, সেই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা এই ভিডিওর মধ্যে কমপ্লিট করব। দেখো, একেবারে প্রথম থেকে যদি দেখা যায়, আয়তঘন জিনিসটা, আয়তঘন বা কিউবয়েড, আয়তঘন হলো এমন একটি ঘন বস্তু, দেখবে তুমি তোমার চারপাশে দৈনন্দিন জীবনে প্রকৃতির মধ্যে কিংবা তোমার বাড়ির মধ্যেও তুমি দেখতে পারবে যে এমন কিছু ঘনবস্তু আছে যে সমস্ত ঘনবস্তুর প্রত্যেকটি তল আয়তাকার এবং যার বিপরীত তলগুলির দৈর্ঘ্য এবং প্রস্থের দিক থেকে সমান, তাদেরকে বলা হচ্ছে আয়তঘন। তাহলে আয়তঘন কাকে বলে? যে সমস্ত ঘনবস্তুর প্রত্যেকটি তল আয়তাকার এবং যার বিপরীত তলগুলির দৈর্ঘ্য এবং প্রস্থের দিক থেকে সমান, তাদেরকে বলা হচ্ছে আয়তঘন। এখন নিশ্চয়ই আয়তঘন বলতে গেলে যদি উদাহরণ দিই, তাহলে উদাহরণটা হলো, যেমন তুমি দেখতে পারবে তোমার প্রকৃতির মধ্যে ইট পড়ে আছে, কিছু ইট পড়ে আছে, যে ইটগুলির কিন্তু দেখবে প্রত্যেকটা তল কিন্তু আয়তাকার হয়ে থাকে এবং দেখবে ওর যে তল সংখ্যা বা ধার সংখ্যা বা শীর্ষবিন্দু, এইগুলো তোমরা কিন্তু পরিমাপ করে নিতে পারবে। তাও আমি এই ভিডিওর মধ্যে যেহেতু বেসিক কনসেপ্ট, তাই কমপ্লিট করে দেব। আগে বোঝো, যেমন উদাহরণ হিসাবে আমি যদি তোমাদের বিদ্যালয়ে দেখবে চৌবাচ্চা টাইপের আছে, চৌবাচ্চা যেখানে জল জমিয়ে রাখা হয়, সেই চৌবাচ্চা একটা আয়তঘনের উদাহরণ। দেখবে তোমার যে কিছু বাক্স টাইপের আছে, যেমন হচ্ছে জুতোর বাক্স কিংবা কিছু কিনে নিয়ে আসলে সেই একটা বাক্স, যে বাক্সটির প্রত্যেকটা তল আয়তাকার হয়ে থাকে এবং বিপরীত তলগুলি দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে সমান হয়, এমন অনেক কিছু উদাহরণ আছে। আমি আয়তঘন ব্যাপারটা বলে দিলাম। এবার দেখো, একটা আয়তঘনর সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে। একটা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, কিন্তু আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল শিখব, তার আগে তারপরে আয়তন শিখব, আয়তঘনের আয়তন, তারপরে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য শিখব, কিভাবে কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হয় সেটাও শিখব। তাহলে এইগুলো কিন্তু আমরা শিখব। এরপরে আবার ঘনক আছে, ঘনকের এই এরকম 3টে শিখব, যে সমগ্র তলের ক্ষেত্রফল কি, আয়তন কি, কর্ণের দৈর্ঘ্য কি, এই সমস্ত আবার ঘনকেরও শিখব। তাহলে প্রথমে ভাবো যে একটি আয়তঘনের স্ট্রাকচারটা কিরকম হয়, আয়তঘনটা দেখতে কিরকম হয়। এই হলো একটা আয়তঘন। আমার হয়তো একটু বেঁকে যেতে পারে আঁকাটা, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও। এই হলো একটা আয়তঘন। তোমরা নিশ্চয়ই ছোটবেলা থেকে এরকম বক্স টাইপের এঁকে এসেছো। এই হচ্ছে একটা আয়তঘন। এই আয়তঘনের আমি যদি এই যে কৌণিক বিন্দুগুলো আছে, এই কৌণিক বিন্দুগুলো যদি আমি নাম দিই, যেমন এটা হলো এ বিন্দু, এটা বি বিন্দু, সি, ডি, এই বিন্দুটা ই বিন্দু, এফ, জি, এইচ, এই মোট 8টি বিন্দু আমি এখানে দেখা পাচ্ছি। কি কি বিন্দু? যে সমস্ত আর কি কৌণিক বিন্দু আছে, একবারে সহজে বুঝে নাও, বেকার অত জটিলে যেতে হবে না। একেবারে এ বি সি ডি ই এফ জি এইচ, 8টা বিন্দু আছে। শীর্ষবিন্দুর সংখ্যা তাহলে 8 হলো। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা আমরা কি পেলাম? শীর্ষবিন্দু সংখ্যা কটা পেলাম বলো? এ বি সি ডি ই এফ জি এইচ, মোট শীর্ষবিন্দু সংখ্যা পেলাম 8টি হলো। এরপর দেখবে একটা ইঁটকে কি ভাবে তার সেই স্থানে রাখা যায়। তাকে সমানভাবে রাখা যায়, তাকে আবার উঁচু নিচু করে রাখা যায়, আবার তাকে চওড়াচড়িভাবে প্রস্থের দিক থেকে রাখা যায়। একটা রাখা যায় এমনভাবে। দেখো, একটা ইঁটকে কিভাবে রাখা যায়।
এইভাবে রাখা যায় একটা ইঁটকে। ধরেন একটা মাটি আছে, এর মধ্যে একটা ইঁট আছে, এভাবে রাখা যায়। আবার দেখো এভাবে রাখা যায় ইঁটকে লম্বালম্বি করে। আবার ইঁটকে মানে ধরে নাও এই যে একটা ইঁট আছে, এভাবে রাখা যায়, লম্বালম্বি রাখা যায়। আবার তাকে এবার শুয়েও রাখা যায়। শুয়ে দিলাম, আমি তো আর দেখাতে পারবো না, থ্রিডিতে হবে না এখানে। তা এভাবে মোট কিন্তু 3 ভাবে রাখা যায়, 3 ভাবে কিন্তু রাখা যায়। এই 3 ভাবে রাখা মানে তাদের বিপরীত ভাবেও রাখা যায়, তাহলে মোট 6 ভাবে রাখা যায়। তাহলে একটা ইঁটকে 6টি ভাবে বা 6টা তলে রাখা যাচ্ছে, তাহলে নিশ্চয়ই একটা আয়তঘনের তল সংখ্যা 6টি। তাহলে আয়তঘনের তল সংখ্যা 6টি। কি কি? নিশ্চয়ই এখান থেকে দেখলে বুঝতে পারবে। আগে আমি 6টাটা পরে লিখছি, আগে তল সংখ্যাগুলো কি কি আছে সেগুলো দেখে নিই। দেখো এ বি সি ডি, এই একটা তল, আমি নাম লিখছি, দেখো এই একটা তল হলো। তারপরে দেখো উপরেও নিশ্চয়ই একটা তল আছে, দুটো, এই নিচে একটা তল, উপরে একটা তল, দুটো তল। তারপরে দেখো ওপারে একটা তল, ওপারে মানে এই দিকটা, এই দিকটা, এই 3টে তল। আবার ওপারের তলটা হয়ে গেছে, এবার এপারের তলটা মানে ওর বিপরীত তলটা এই দিকেরটা 4টে। আবার দেখো এই দিকে একটা তল 5টা। আবার দেখো এদিকে একটা তল 6টা। তাহলে মোট কি কি তল পেলাম? এ বি সি ডি, লিখে দাও, এ বি সি ডি একটা তল পেয়েছি। তারপরে ওর বিপরীত তলটা ই এফ জি এইচ একটা তল পেয়েছি। আবার দেখো এদিকে তলটা যদি ধরি, মানে এ ডি ই এইচ একটা তল, এ ডি ই এইচ। এর বিপরীত তলটা আবার বি সি এফ জি, বি সি এফ জি। আবার দেখো ওদিকের তলটা মানে এ বি জি এইচ, এই একটা তল, এ বি জি এইচ। তার বিপরীত তলটা আবার এই তলটা মানে সি ডি ই এফ, এই তলটা সি ডি ই এফ। তাহলে তল সংখ্যা কিন্তু পেলাম মোট 6টি। গুণে রাখ, এই শীর্ষবিন্দুর সংখ্যা পেলাম 8টি, তল সংখ্যা পেলাম 6টি। এবারে একটা আয়তঘনের ধার সংখ্যা কতগুলো হবে? একটা আয়তঘনের ধার সংখ্যা, এবার আসছি ধার সংখ্যা। ধার মানে প্রান্ত বা কিনারা, কতগুলো কিনারা আছে এখানে, প্রান্ত আছে, এজ, এই একটা কিনারা। এবার আমি এইগুলো মুছে দিচ্ছি, এগুলো তল সংখ্যা ছিল মনে হয়, হ্যাঁ মুছে দিলাম, 6টা তল মুছে দিলাম। এখন ধার সংখ্যা, এই একটা ধার, আচ্ছা প্রথম থেকে দেখাই। হ্যাঁ এই একটা ধার, 2 নম্বর ধার, 3 নম্বর ধার, আবার এটা 4 নম্বর ধার। বোঝো ওপারে 4টে হলো, তার নিশ্চয়ই বিপরীত তলটারও 4টে হবে। অর্থাৎ এই তলটা মানে সি ডি ই এফ, তাহলে 1 2 3 4 হলো, 5 6 7 8, 8 নম্বর ধাপ। তারপরে দেখো ওপারে আর এপারে হয়ে গেল। এখন এই দিকটা যদি ধরি, এই দিকটা অর্থাৎ 8টা হলো, 9টা 10টা, এর বিপরীত তলটা আবার এদিকে 11টা 12টা। মোট কিন্তু ধার সংখ্যা পেলাম 12টি। এবার কি কি নিশ্চয়ই এবার লিখতে পারবো আমরা। দেখো প্রথমে পেয়েছি এই 1 নম্বর ধার জিএইচ, তারপরে 2 নম্বর লিখে নিই বিজি, এবারে কিন্তু ধার সংখ্যা আমরা লিখে নিতে পারবো যে এই 1 নম্বর ধার জিএইচ, তারপরে 2 নম্বর ধার বিজি, তারপরে 3 নম্বর 3 নম্বর কোথায়, এই তো এবি, তারপরে এইচ, এই করে মানে মোট 6টা ধার, এই 12টি ধার হবে। তাহলে এইচ হলো। 5 নম্বর ধার ইএফ, তারপরে 6 সিএফ বা এফসি, তারপর 7 সিডি, 8 নম্বর ইডি,
9 নাম্বার EH, 10 নাম্বার AD, 11 নাম্বার কোথায় গেল, 11 নাম্বার এই তো BC, আর 12 নাম্বার FG। এই মোট 12টি ধার পেলাম। তাহলে কটা ধার পেলাম? 12টি ধার পেলাম। এবারে আমরা শিখব কিভাবে একটা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হয়। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়, তারপরে আয়তন নির্ণয়, তারপরে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়, সব কিছু মানে বেসিক পার্টটা এই ভিডিওতে কমপ্লিট করছি। দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল বলতে এই আমরা জানি যে যদি এই তলটা বিবেচনা করি, তার মানে এটা হলো একটা আয়তক্ষেত্র ABGH। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র মানে এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি দৈর্ঘ্য হয় এবং এটা যদি প্রস্থ হয়, BC প্রস্থ এবং BG এটা হলো উচ্চতা, তাহলে একটা আয়তঘনের AB দৈর্ঘ্য, BC প্রস্থ এবং BG যদি উচ্চতা হয়, তাহলে এই তলটা যদি দেখি ABCD এই তলটির ক্ষেত্রে দৈর্ঘ্য ইনটু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দেখো, নিচের তলটার ক্ষেত্রফল নির্ণয় করা মানে উপরের তলটারও ক্ষেত্রফল নির্ণয় করা। তার মানে 2 দিয়ে গুণ করলে একেবারে দুটো তলের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। তাহলে 2 গুণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা গেল একটা মানে দুটো তলের ক্ষেত্রে, নিচের তল আর উপরের তল দুটো তলের ক্ষেত্রে নির্ণয় হলো। এবারে যদি এই তলটা মানে দেখি আর কি, এই তলটা, তাহলে প্রস্থ ইনটু উচ্চতা, এই তলের ক্ষেত্রফল প্রস্থ ইনটু উচ্চতা। আর নিশ্চয়ই এই তল মানে এই তলটা অর্থাৎ BCFG এই তলটার যদি ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে নিশ্চয়ই এই তলটারও ক্ষেত্রফল নির্ণয় করা হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে প্লাস 2 দিয়ে গুণ করলে প্রস্থ ইনটু উচ্চতা। আবার একইভাবে যদি এই তলটা হলো উপরের তল, নিচের তল হলো, এখন ওপরের তলটা আর এপারের তলটা নির্ণয় করলে দৈর্ঘ্য ইনটু উচ্চতা, দৈর্ঘ্য ইনটু উচ্চতা। তাহলে 2 একেবারে কমন নিলে সমগ্র তলের ক্ষেত্রফলটা দাঁড়ায় দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা। এই হলো সমগ্র তলের ক্ষেত্রফল, এত বর্গ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় হলো। এবারে আমরা শিখব একটা আয়তঘনের আয়তন কিভাবে নির্ণয় করতে হয়। আয়তন মানে হলো একটা ঘনবস্তু যত পরিমাণ জায়গা জুড়ে অবস্থান করে তাকে বলা হচ্ছে সেই ঘনবস্তুটির আয়তন। তাহলে এই আয়তঘনের মধ্যে যদি আমি বা একটা চৌবাচ্চার মধ্যে যদি আমি জল ঢেলে দিই, তো সেই জলটা যত পরিমাণ জায়গা জুড়ে থাকবে তাকেই বলা হচ্ছে ওই চৌবাচ্চাটির আয়তন। তাহলে এই মানে আয়তঘনের যদি জল ঢালি আর কি, জলটা নিশ্চয়ই পুরো একেবারে সমস্ত তল নিয়ে থাকবে নিচে, মানে যদি উপরের তলটা তো নিচ্ছে না, নিচের তলগুলো পুরো নিচ্ছে, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমেত ওই যে জলটা ওর মধ্যে অবস্থান করছে। তাহলে আয়তনের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে একটা আয়তঘনের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, এত ঘন একক। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, এটা গেল একটা আয়তঘনের আয়তন। এবারে শিখব কর্ণের দৈর্ঘ্য। একটা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়। তার জন্য তোমাকে আগে বুঝতে হবে যে তুমি এখন এই ভিডিওটি যে বাড়িতে বা যে ঘরেতে বসে তুমি দেখছো, সেই ঘরে নিশ্চয়ই
তুমি বুঝতে পারবে যে তোমাকে যদি একটা লম্বা লাঠিকে নিয়ে এসে বলা হয় যে তুমি এই লাঠিটিকে সর্বোচ্চ দৈর্ঘ্য নিয়ে তাকে এমনভাবে রাখতে হবে যাতে মানে সেই লাঠিটিকে এমনভাবে তোমাকে রাখতে বলা হবে যাতে সে তার সর্বোচ্চ দৈর্ঘ্যটা নিয়ে থাকে, তাহলে তুমি নিশ্চয়ই একটা দেওয়াল থেকে মানে এই দেওয়াল থেকে এই দেওয়াল পর্যন্ত রাখতে পারবে না, বা উপর নিচেও করে রাখতে পারবে না, নিশ্চয়ই তাকে কোনাকুনি করে রাখতে হবে। তাহলে একটা লাঠিকে নিশ্চয়ই কোনাকুনি করে ভাবে রাখতে হবে। এটাই হলো একটা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, ডিজি, কর্ণের দৈর্ঘ্য। এখন ওটাকে কিভাবে নির্ণয় করব, এই ডিজিটা কিভাবে নির্ণয় করব, তার জন্য দেখো এর জন্য আমি আলাদাভাবে একটা লাইন বা একটা রেখা টেনে নিচ্ছি। এই হলো বিডি, রেখা টেনে নিলাম। এর জন্য মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু ভূমি, এটা ভূমি, এটা হলো লম্ব, আর এই বাহুটা হলো অতিভুজ। মানে আর কি আমি পিথাগোরাসের সূত্র লাগাবো। পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র হলো বিডি হোল স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস মানে ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে বিডি স্কয়ার, এটা আমি সাইডে রেখে দিচ্ছি, এই জিডিটা আসলে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে হ্যাঁ বিডি বা ডিবি তার হোল স্কয়ার ইকুয়াল টু বি মানে সিডি তার হোল স্কয়ার প্লাস বিসি তার হোল স্কয়ার। তার মানে হলো আর কি এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এবারে এই ত্রিভুজটার ক্ষেত্রে মানে বিডিজি এই ত্রিভুজটার ক্ষেত্রে নিশ্চয়ই তখন এই হলো একটা কর্ণের দৈর্ঘ্য জিডি নির্ণয় করতে হবে। সরি, এবারে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো বিডিজি এই ত্রিভুজটার ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে তখন এটা হয়ে যাবে ভূমি, এটা তখন হয়ে যাবে লম্ব, এবং এই দিকটা হয়ে যাবে অতিভুজ। তার মানে বিডি মানে ভূমি, বিজি লম্ব এবং জিডি হলো অতিভুজ। তার মানে পিথাগোরাসের সূত্র যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার মানে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে ডিজি তার হোল স্কয়ার ইকুয়াল টু বিডি তার হোল স্কয়ার বা ডিবি, ডিবি তার হোল স্কয়ার প্লাস বিজি তার হোল স্কয়ার, এত একক, ও সরি একক না, এটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হচ্ছে। এখন দেখো এই ডিবির মানটা কিন্তু আমার আগে থেকে বের হয়ে আছে। এই ডিবির মান হলো সিডি স্কয়ার ইকুয়াল মানে সিডি স্কয়ার প্লাস বিসি তার হোল স্কয়ার প্লাস বিজি হোল স্কয়ার। এটা হলো মানে আর কি একেবারে ডিজি স্কয়ারের মান, মানে ডিজি নিশ্চয়ই কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হোল স্কয়ার ইকুয়াল টু এত। তার মানে ডিজি মানে কর্ণের দৈর্ঘ্য। এখন ডিজি ইকুয়াল টু এই স্কয়ারটা ওপারে গেলে রুট আন্ডার হয়ে যায়, রুট আন্ডার, রুট আন্ডার সিডি তার হোল স্কয়ার প্লাস বিসি তার হোল স্কয়ার প্লাস বিজি তার হোল স্কয়ার। এখন এই সমস্ত মানগুলো আমি ওখান থেকে দেখে লিখবো। এবার ডিজি মানে কি? কর্ণের দৈর্ঘ্য, আগেই বলেছি ডিজি, এই ডিজি কর্ণের দৈর্ঘ্য। এবার দেখো সিডি, সিডি এটা নিশ্চয়ই দৈর্ঘ্য, কারণ এটা দৈর্ঘ্য ছিল তখন আমি লিখেছিলাম এটা দৈর্ঘ্য মানে এটাও দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য তার হোল স্কয়ার প্লাস বিসি, বিসি মানে হলো এটা ছিল প্রস্থ, তাহলে প্রস্থ তার হোল স্কয়ার প্লাস বিজি, বিজি মানে হলো উচ্চতা, উচ্চতা তার হোল স্কয়ার। এই হলো একটা কর্ণের দৈর্ঘ্যের সূত্র, এত একক। এটা একটা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। এবারে নির্ণয় করব ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র।
অর্থাৎ তুমি যে ঘরে বসে এখন এই ভিডিওটি দেখছো সেই ঘরের যদি 4 দেওয়ালে রং করতে বলা হয় তোমাকে, তাহলে তুমি কতটা অংশ জুড়ে তোমাকে রং করতে হবে। অর্থাৎ সেই 4টি দেওয়াল রং করতে হলে তোমাকে কতটা অংশ রং করতে হবে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, মানে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে ঘরের নিশ্চয়ই 4টে দেওয়াল, এই একটা দেওয়াল, এই একটা দেওয়াল, মানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তারপরে এই 3 নম্বর, তারপরে এদিকে একটা দেওয়াল 4 নম্বর। মোট 4টে দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কিন্তু উপরের ছাদ বাদে এবং নিচের মেঝে বাদে এই দুটোকে রং করতে তোমাকে বলে দেওয়া হয়নি। এই দুটো রং করা ছাড়া বাকি 4টে দেওয়ালের রং তোমাকে করতে হবে। তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা নির্ণয়। আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল না, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ভিডিওটা কাটবে না, কেউ ভিডিও কাটবে না, ভিডিও না কেটে দেখো, ভিডিও কাটলে কিচ্ছু বুঝতে পারবে না। এখন কি হচ্ছে দেখো, এত বর্গ একক। তাহলে উপরের ছাদ আর নিচের মেঝেটা বাদ দিলে, মানে এটা ছিল দৈর্ঘ্য, এটা ছিল প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে নিচের মেঝেটা উপরের ছাদটা, দুটো তল ধরা হয়েছিল, তাই 2 লিখে গুণ করা হয়েছিল। তার মানে টোটাল যদি উপরের ছাদ এবং নিচের মেঝেটা বাদ যায়, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পুরো বাদ গেল। তাই তো, বুঝতে পারলে নাকি? নিচের তলটা উপরের তলটা বাদ গেল, মানে দুটো তল বাদ যাওয়া মানে এই দিকটা পুরো বাদ, তার মানে তখন 2টা এদের সাথে চলে আসবে, এগুলো বাদ। তার মানে হবে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এত বর্গ একক। এটা গেল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবারে আসছি ঘনক। ঘনক জিনিসটা কি না, যে সমস্ত আয়তঘনের প্রত্যেকটি তল সমান হবে, দৈর্ঘ্য এবং প্রস্থের দিক থেকে প্রত্যেকটা তল সমান হবে, তাকে মানে সেই আয়তঘনকে বলা হচ্ছে ঘনক। যেমন একটা স্ট্রাকচার, এই যে একটা লুডুর ছক্কা বা একটা বড় বক্স টাইপের, যেটা দেখতে প্রত্যেকটা তল সমান হয়। যাতে আমার একটু আঁকতে একটু আঁকা বাঁকা হচ্ছে, ম্যানেজ করে নিও। এটা হলো একটা ঘনক, নাম দিই এ বি সি ডি ই এফ জি এইচ, 8টা শীর্ষবিন্দু। এক্ষেত্রে 8টা শীর্ষবিন্দু, 12টি ধার, তল সংখ্যা 6টি। জানো যে একটা ঘনবস্তুর আয়তঘন যা হয় ঘনক তাই হয়, তবে আয়তঘনের প্রত্যেকটা তল আয়তাকার হয়। আর এই ঘনকের ক্ষেত্রে আয়তঘনের প্রত্যেকটা তল, মানে এই ঘনকের ক্ষেত্রে মানে সমস্ত তলগুলো সমান হবে। তাহলে নিশ্চয়ই এর সমগ্র তলের ক্ষেত্রফল তখন কি হবে? দেখো 1 নম্বর পয়েন্ট, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল নিশ্চয়ই আমরা জানি যে আয়তঘনের ক্ষেত্রে ছিল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু মানে প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এক্ষেত্রে তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সেম। তার মানে যদি এই সূত্রে আর কি আয়তঘনের সূত্রটা আমরা কি জানি, 2 ইন্টু মানে আয়তঘনের সূত্রটা জানি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে আর কি তখন একই হবে, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। মানে ঘনকের ক্ষেত্রে এটা, আয়তঘনের ক্ষেত্রে ছিল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, কিন্তু এক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সেম। তার মানে দৈর্ঘ্যটা প্রস্থ উচ্চতার জায়গায় লিখে দিলাম। এখন সব দৈর্ঘ্য 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 দৈর্ঘ্য, তার মানে
দৈর্ঘ্য যদি আমি এ ধরি, একটা দৈর্ঘ্য ক্ষেত্রে এ ধরি, তার মানে 2 ইন্টু এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ, তার মানে হলো আর কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে হলো 3টে স্কোয়ার আছে, 3টে স্কোয়ার মানে 2 ইন্টু 3টে স্কোয়ার, তার মানে 6 স্কোয়ার, এত বর্গ একক। তাহলে একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 6 স্কোয়ার বর্গ একক, যেখানে এটা হলো আর কি ওই ঘনকটির বাহুর দৈর্ঘ্য। এখন সমগ্রতলের ক্ষেত্রফল হলো। 2 নম্বর হচ্ছে আয়তন। আয়তনটা কি ছিল, মানে আয়তঘনের ব্যাপারে, আয়তঘনের ক্ষেত্রে ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম, তার মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, এত ঘন একক। দৈর্ঘ্য আমি এ একক ধরেছি, তাহলে এ ইন্টু এ, তার মানে এ কিউব ঘন একক, এত ঘন একক। এটা হলো আয়তনের সূত্র। এখন এটা সমগ্রতলের ক্ষেত্রফল, এটা আয়তনের। এবার আসছি কর্ণের দৈর্ঘ্য। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলতে বোঝায়, আগে কি ছিল আয়তঘনের ব্যাপারে, যে রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তার মানে এটা ছিল রুট আন্ডার, ঘনকের ব্যাপারে লিখছি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার, এত একক। তার মানে দৈর্ঘ্য আমি এ একক করে ধরেছি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এত একক। তার মানে রুট আন্ডার 3 স্কোয়ার, এত একক। তার মানে এ স্কোয়ার যদি রুটার, মানে যে কোনো জিনিস যদি বর্গ মূলের ভিতরে আর কি বর্গ আকারে থাকে, তাহলে নিশ্চয়ই একটা বাইরে বেরিয়ে আসে। তার মানে একটা এ যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে √3 থেকে গেল, এত একক। তার মানে কর্ণের দৈর্ঘ্য আসলে হলো এ √3 বা √3 এ একক, এটা হলো কর্ণের দৈর্ঘ্য। আয়তন তো এ কিউব, সমগ্রতলের ক্ষেত্রফল 6 এ স্কোয়ার বর্গ একক। তাহলে চলো একটু রিক্যাপ করে নিই। আয়তঘন কাকে বলে, স্ট্রাকচারটা নিচে দেখতে পাচ্ছ। ঘনক কাকে বলে, স্ট্রাকচারটা নিচে দেখতে পাচ্ছ। এবার একটু এইগুলো স্ক্রিনশট করে তোমরা রাখতে পারো তোমাদের ভালোর জন্য। এরপরে দেখো একটা আয়তঘনের তল সংখ্যা, ধার সংখ্যা, তারপরে তার শীর্ষবিন্দু সংখ্যা সব কিছু দেখতে পাচ্ছ। ঘনক হবে কি, তার মানে প্রত্যেকটা তল সমান হবে। এবারে দেখো আয়তঘন এবং ঘনকের পার্থক্যটা দিয়ে দেওয়া হয়েছে এখানে, যে সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন, তারপরে তার কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় হবে, আর কি সব আলাদা আলাদাভাবে আমি লিখে দিয়েছি। এটাও তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাথে সাথে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। এবং এরপরে আয়তঘনের সমস্ত মানে প্রশ্নগুলো আর কি উত্তর করে দেওয়া হবে এই চ্যানেলে। তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকালের মধ্যেই আমি ভিডিওটি আপলোড করব, তোমরা দেখে নেবে। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।